বিশেষ করে কর্মীদের ব্যাপারটি খেয়াল করে দেখবেন যে বিএনপির যে আদর্শের সাথে সাথে তাদের আবেগও জড়িত এবং সেই আবেগ প্রকাশে তারা কুণ্ঠা করছেন না। এবং বেগম জিয়ার মরদেহ আগামীকাল সকালবেলা এভারকেয়ার হাসপাতাল থেকে মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে বলে পরিকল্পনার কথা দল থেকে ইতিমধ্যে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে আমরা জনগণের ভিড় দেখছি। আমরা লক্ষ্য করছি যে দলটির নেতাকর্মীরা এখন পর্যন্ত তারা সেখানে এক নজর দেখতে পান কিনা সেই আগ্রহ নিয়ে এবং কৌতূহল নিয়ে তারা অপেক্ষা করছেন। তবে আমরা এখন পর্যন্ত যে ফুটেজ লক্ষ্য করে দেখেছি সেখানে হচ্ছে যে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন, তবে সাধারণ যারা রোগী রয়েছেন এবং রোগীর পরিবারের সদস্য রয়েছেন তারা সেটা ভেদ করে পরিচয় দিয়ে বা উপযুক্ত কারণ দেখিয়ে তারা হাসপাতালে প্রবেশ করতে পারছেন। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে, যেহেতু এভারকেয়ার হাসপাতাল একটা আবাসিক এলাকার মধ্যে অবস্থিত, সেখানে যাতে যাতায়াতের ব্যবস্থাটা বাকিদের জন্য যাতে প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই ব্যাপারেও কিন্তু তারা যথেষ্ট সচেতন রয়েছে বলে আমরা মনে করেছি এবং আমরা দেখতে পেয়েছি। আমাদের সহকর্মীরাও তা নিশ্চিত করছিলেন। এই পর্যায়ে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন শাহনাজ শাহরিয়ার, তাকেও আমি কিছুক্ষণের মধ্যে আমন্ত্রণ জানাবো। তবে তার আগে আমাদের যে সহকর্মী যারা রয়েছেন তাদের কাছে আমরা একে একে যাওয়ার চেষ্টা করছি। আমি এটাও জানিয়ে রাখি আপনাদেরকে যে আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন তার বক্তব্যে, বিশেষ করে দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। সেখানে দেখেছি যে তিনি বলেছেন যে আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেটা উল্লেখ করে দিয়েছেন। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে আজকের এই ঘটনার পর, এই সংবাদ আসার পরে আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং রাজনৈতিক দলগুলো থেকে নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা একসাথে সবগুলো নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর উপরে প্রতিক্রিয়া তাঁরা কি বলেছেন। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উনার জানাজা হবে। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। আমরা সেদিন গর্বিত নাগরিক হিসাবে তোমাদের জন্য দোয়া করব বুক ভরে, আর গর্ব করে বলবো এটি আমাদের বাংলাদেশ, এরাই আমাদের সাকসেসফুল জেনারেশন। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন।
রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম এবং একই সাথে সাথে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিছুক্ষণ আগে শোক বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, এবং একই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলো করে এই খবর প্রকাশ পেয়েছে বলে আমরা নিশ্চিত করেছি। আমাদের সহকর্মী শাহনাজ শাহরিয়ারের কে আমন্ত্রণ জানাতে চাই। শাহনাজ, স্বাগত জানাচ্ছি। দিনটা গণমাধ্যম কর্মী সহ সারা বাংলাদেশের মানুষের জন্য আসলে অনেক দীর্ঘ হতে যাচ্ছে এবং খুব স্বাভাবিক, আমরা খুব সকালবেলা যে সংবাদ দিয়ে আসলে দিনটা শুরু করেছি তাতে করে দিনটা আসলেই কঠিন, রাজনীতির অঙ্গনের জন্য আসলে চ্যালেঞ্জিং হবে। এটা পুরো বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতি। গণতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে যাচ্ছে এরকমও বলা যায়। ধন্যবাদ রাশেদ আপনাকে। আমরা যদি আবারও দর্শকদের মনে করিয়ে দেই, আমরা যদি এই মুহূর্তে বাবলুর কাছে যাই, গুলশান কার্যালয়ের সামনে আছেন। বাবলু, জানাবেন গুলশান কার্যালয়ের সামনে এখন কি চলছে, কোন কোন নেতাকর্মী আছেন, তারা কিভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন? শাহনাজ, নেতাকর্মীরা তো আসছেনই, বলা যায় নেতাকর্মীদের ভিড় এখানে রয়েছে, তারা শোকাহত মর্মাহত। তো আমাদের সঙ্গে রয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। আমি শুরুতে তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, ম্যাডামের রাজনীতির সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। একটু যদি স্মৃতিচারণ করতেন আসলে ম্যাডামের সঙ্গে আপনার পথ চলাটা। কয়টা স্মৃতির কথা বলবো। 2001 সালে যখন জাতীয় পুরস্কার পেয়েছিলাম তখন প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাতে পুরস্কার তুলে দিলেন, গলায় মেডেলটি দিলেন, দিয়ে বললেন তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক দূর যেতে হবে। প্রতিটি কথা, প্রতিটি নির্দেশনার প্রতিটি উপদেশ আদেশ হৃদয়ের সাথে মিশে আছে। এক পর্যায়ে ডেকে যখন জাসাসের দায়িত্ব দিলেন সাধারণ সম্পাদক হিসেবে, কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বানালেন। এই সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে গিয়ে ম্যাডামের সাথে প্রতিনিয়তই কথা হতো, দেখা হতো। উনি পরামর্শ দিতেন, উপদেশ দিতেন, আদেশ দিতেন, নির্দেশনা দিতেন কিভাবে কাজ করতে হবে। আজকে সব কিছু স্মৃতির তালিকায় এ দারুণ হৃদয় রক্তক্ষরণ, কোনোভাবেই মানতে পারছি না। তারপরেও একটা জিনিস ছিল সত্য, জন্ম থাকলে মৃত্যু হবে, সৃষ্টি হলে ধ্বংস হবে। কিছু চলে যাওয়া, এ পাহাড় সমান বেদনা, বুক ভাঙা কষ্ট। তার যে স্বপ্ন সাধনা, এই দেশ গড়ার ক্ষেত্রে, সুস্থ সুন্দর রাষ্ট্র গড়ার ক্ষেত্রে, সুস্থ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে তার যে আপোষহীন ভূমিকা ছিল, সেটি সারা বাংলাদেশের মানুষ আজ টের পাচ্ছে। লক্ষ্য করেন সারা বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ হয়ে গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে। একটা মানুষ আপোষহীন শব্দটি তার নামের আগে যুক্ত করতে গেলে কতটুকু দায়িত্ববোধ থেকে, কতটুকু তার কর্তব্যবোধ থেকে প্রমাণ করলে এটি হয়। অনেকবার সে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরেছেন, মুমূর্ষু অবস্থায় গেছেন, ডাক্তাররা তাকে বলেছেন বিদেশের মাটিতে ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা নিতে যাওয়ার জন্য। উনি বারবারই প্রত্যাখ্যান করে বলেছেন এ দেশের মাটি মানুষ ছাড়া বিদেশের মাটিতে কোনো ঠিকানা আমার নাই। আমি মানুষ ছাড়া কোথাও যাব না, দেশের মানুষের অন্তরে আমার বসবাস, এই মাটিতেই আমার মৃত্যু হবে, এই মাটিতেই আমার কবর হবে। আজকে তিনি প্রমাণ করলেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, যিনি জাসাসের দায়িত্বে ছিলেন দীর্ঘ সময় ধরে, বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন। তিনি স্মৃতিচারণ করেছেন তার দীর্ঘ সময়ের বেগম খালেদা জিয়ার সঙ্গে পথ চলার কথা। তিনি জানিয়েছেন কিভাবে তাকে জাসাসের দায়িত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে, এবং ম্যাডাম কিভাবে তাকে ডেকে নিয়ে তিনি দীর্ঘ সময় রাজনীতিতে ছিলেন। তো আজকে বিএনপির দলের চেয়ারপারসনের প্রয়াণ, চলে যাওয়াটা দলের নেতাকর্মীদের মধ্যে অনেকটা শোক বিরাজ করছে, শোকের আবহ বিরাজ করছে। ইতিমধ্যেই এখানে স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে, বেগম খালেদা জিয়ার যে প্রয়াণকে কেন্দ্র করে আগামী যে কর্মসূচি দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই বিষয়ে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে গুলশান অফিসের সামনেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেছেন। সেখানে তিনি বলেছেন যে আগামীকাল বেলা 2টায় মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেটি, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার স্বামী অর্থাৎ বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। এখানে নেতাকর্মীরা তো ভিড় দেখতে পাচ্ছেন, এবং নেতাকর্মীদের
নির্দেশনা এবং দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে তার জানাজা সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যায়, সেই জন্য নেতাকর্মী যাতে সুশৃঙ্খলভাবে তার জানাজায় অংশ নেন সেই জন্য অনুরোধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে। এবং বলা হয়েছে যে তার পক্ষ থেকে যে তিনি যেই স্বপ্ন দেখেছেন গণতান্ত্রিক বাংলাদেশের, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন করা যায় এবং তারা যে শোকে রয়েছেন সেই শোক যাতে শক্তিতে পরিণত করে যাতে তারা তাদের আগামী কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি বলেছেন তাদের আগামীকালকের যেই বেগম খালেদা জিয়ার জানাজা, সেটি জানাজার নামাজ পড়াবেন বাইতুল মোকাররমের খতিব এবং এই জানাজা এবং এই পুরোটা সঞ্চালনা করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন যে তাদের দীর্ঘ সময়ের পথ চলার যে তাদের আপোষের জায়গা ছিল সেটি যাতে অক্ষুণ্ণ রাখতে পারেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই চেষ্টাই করে যাবেন। এবং আপনি জানেন দীর্ঘ সময় ধরে তারেক রহমান দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবন অতিবাহিত করেছেন। এমন বাস্তবতায় তার দেশে ফেরাটা নেতাকর্মীদের মধ্যে অনেকটা স্বস্তির এবং শক্তি যোগান দিয়েছিল, কিন্তু এর মধ্যেই বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আপনি জানেন আগামী ফেব্রুয়ারির 12 তারিখ যে গণতান্ত্রিক নির্বাচনের কথা সরকার বলেছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসনের। তিনি ইতিমধ্যে 3টি আসনেই মনোনয়ন ফরম তার দলের পক্ষ থেকে কেনা হয়েছিল এবং গতকাল 3টি আসনেই মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল তার পক্ষে। কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস ছিল যে বেগম খালেদা যে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আগামী নির্বাচনের দলের যে দিক নির্দেশনা সেটি তিনি দিবেন। আপনি জানেন দলের প্রায় 41 বছর ধরে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। 1982 সালে তিনি প্রথম দলের সদস্যপদ লাভ করেন। এর পরের বছরে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1984 সালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একই বছরের 3রা মে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন। এরপর থেকেই বলা যায় প্রায় 41 বছরের বেশি সময়, চলতি বছরের মে মাসে তার 41 বছর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের সময়টা সম্পন্ন হয়। যদিও দলের অনেকটা বড় ধরনের কাণ্ডারি ছিলেন, দলের অভিভাবক ছিলেন, নেতাকর্মীদের অভিভাবক হিসেবে তিনি কাজ করছিলেন। এখন এরপর থেকে তিনি বলা যায় তিনি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি 3বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। বলা যায় তার স্বামী জিয়াউর রহমানের প্রয়াণের পরেই তিনি তার রাজনীতিতে আবির্ভাব। 90-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আপোষহীন নেতৃত্বের কারণে তাকে নেতাকর্মীরা এবং তথা সারা দেশের মানুষ তার মৃত্যুর পরও আজকে সারা দেশের শুধু নেতাকর্মী নয় সাধারণ মানুষের শোকাহত। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা থেকে দেশের এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাকে শোক প্রকাশ করেছেন। তো আজকে দলের পক্ষ থেকে যেটি সকাল থেকে বলা হয়েছে তার প্রয়াণকে কেন্দ্র করে 7 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের পক্ষ থেকে। সকালে রাজধানী এভারকেয়ার হাসপাতালের প্রাঙ্গণে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন যে আগামী 7 দিন দলের নেতাকর্মীরা শোক পালন করবেন এবং দলের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে যে কালো পতাকা তারা উত্তোলন করবেন এবং নেতাকর্মীরা 7 দিন ধরে কালো বেজ ধারণ করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি নেতাকর্মীরা এখানেও কালো বেজ ধারণ করে এখানে এসেছেন, তারা শোকের কথা বলছেন। এছাড়া প্রতিটি দলের কার্যালয়ে কোরআন তেলাওয়াত এবং কোরআন খতম এবং মিলাদের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম চলছে এবং মিলাদ চলছে। কিছুক্ষণ আগেও এই দলের যে চেয়ারপারসনের কার্যালয় সেখানে মহিলা দলের নেতৃত্ব এখানে কোরআন খতমের আয়োজন করা হয়েছিল, তারা এখানে দোয়া মুনাজাত করেছেন। অনেকেই আসছেন। কিছুক্ষণ আগে যে ঢাকা মহানগর বিএনপির উত্তর আহ্বায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে খালেদা জিয়ার যে ক্রীড়াঙ্গনে তার অবদান, ক্রীড়াপ্রেমী একজন মানুষ ছিলেন, তিনি কিভাবে বাংলাদেশের ক্রীড়া জগৎ নিয়ে তিনি ভাবতেন সেই কথা তিনি বলেছেন। আজকের তারই চলে যাওয়া নিঃসন্দেহেই বিএনপি তথা নেতাকর্মীদের জন্য অনেকটা
শূন্যতার তৈরি হলো তারা বলেছেন। এবং আপনি জানেন 2001 সালে যে তিনি তো রাজনীতিতে যে 4 দলীয় ঐক্যজোট সরকার ছিল এবং ঐক্যজোটের তখন যারা নেতৃত্বে ছিলেন এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা ছিলেন অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং যারা জীবিত আছেন এই সঙ্গে তার সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় যারা ছিলেন, আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারাও এসেছেন। কিছুক্ষণ আগে আমরা সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের সঙ্গে আমরা কথা বলেছি। তিনিও তার স্মৃতিচারণ করেছেন, বলেছেন তার দীর্ঘ পথ চলায় খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তার গণতান্ত্রিক পথ চলায় দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য তিনি কখনো আপোষ করেননি। তিনি চেয়েছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্র বিনির্মাণে জন্য দেশের মানুষ স্বপ্ন দেখে সেই রাষ্ট্র তিনি চেয়েছিলেন। নেতাকর্মীরাও প্রত্যাশা করছেন। বিএনপি মহাসচিবও কিছুক্ষণ আগে বলেছেন যে তারা তাদের যে শোককে শক্তিতে পরিণত করে তারা তাদের আগামীর যে কর্মকাণ্ড তথা দেশের মানুষ তাদের পাশে থাকবে সেই প্রত্যাশা করেছেন। আপনি জানেন খালেদা জিয়া তার বিগত রাজনৈতিক কেরিয়ারে সবচেয়ে বেশি ব্যাক পেতে হয়েছে বিগত শেখ হাসিনার যে আওয়ামী শাসন আমলে। তিনি 2008 সালে 2টি মামলায় কারাগারে যান, প্রায় 18 মাস তিনি কারাবরণ করেন। এরপর থেকেই তিনি কারাবরণ শেষে করোনার প্রাদুর্ভাব যখন দেখা দেয় তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় সরকারের পক্ষ তৎকালীন সরকার। এরপর থেকে তিনি 2বার 6 মাসের শর্ত সাপেক্ষে আবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যেই তিনি কারাগারে যখন ছিলেন তখনই অনেকটা নানা রোগে আক্রান্ত হন। এই সময় দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল তাকে বিদেশে নেওয়ার জন্য, বিদেশে চিকিৎসার জন্য, কিন্তু তৎকালীন সরকার এই বিষয়ে কোনো ছাড় দেয়নি এবং তাকে বিদেশে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হয়নি, বরং নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। তারপরেও নেতাকর্মীদের তিনি কোনো জায়গায় তিনি আপোষ করেননি। বলা যায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তিনি যখন মুক্তি পান এরপর থেকে তিনি গুলশানের তার বাসায় অনেকটা গৃহবন্দী অবস্থায় ছিলেন। এই সময় তার শুধু চিকিৎসার জন্য তিনি শুধু রাজধানীর এভারকেয়ারে যেতে পারতেন, স্বাস্থ্য পরীক্ষা তথা নিয়মিত চিকিৎসার জন্য তিনি যেতেন। সবশেষ 2024 ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তিনি মুক্তি পান, সরকারের নির্বাহী আদেশে তিনি মুক্তি পান। মুক্তির পর থেকে তিনি চলতি বছরের জানুয়ারি মাসে তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যান এবং চিকিৎসার শেষে তিনি প্রায় 117 দিন পর দেশে আসেন এবং দেশে আসার পর থেকে তিনি প্রথম জনসম্মুখে আসেন বলা যায় সবশেষ সশস্ত্র বাহিনী দিবসে। এরপরে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, এভারকেয়ার হাসপাতালে যান। কিন্তু এর মধ্যেই নেতাকর্মীরা তার প্রতি যে আস্থা অবিচল বিশ্বাস নিয়ে ছিল। নেতাকর্মীরা বলছেন যে দেশের স্বপ্ন দেখেছেন, যে গণতন্ত্রের জন্য স্বপ্ন দেখেছেন বেগম খালেদা জিয়া, সেই গণতন্ত্র বজায় রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবেন এবং অবিচলভাবে কাজ করবেন। শাহনাজ বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গুলশানে বিএনপির কার্যালয় থেকে এবং সেখানে আমরা বেশ কর্মতৎপরতা লক্ষ্য করছি। বিশেষ করে 25 ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশে ফেরত এসেছেন, আমরা দেখেছি একটা বিশেষ বাসে করে নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। সেই বাস দেখে মনে হচ্ছে যে কোনো একটা প্রস্তুতি আছে নিশ্চয়ই। সেখান থেকে কোথায় যাবে আমাদের সহকর্মী শাহনাজ বাবলু নিশ্চয়ই জানাবেন। দেখছিলাম যে সাংস্কৃতিক অঙ্গনের লোকজনও কিন্তু আসছেন এবং তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের দুঃখ প্রকাশ করছেন। এবং রাজনৈতিক কার্যালয় ঘিরে এখন পর্যন্ত আমরা অনেক মানুষের সমাগম লক্ষ্য করছি। দিনাজপুরে ব্যক্তি খালেদা জিয়ার যে ডাকনাম পুতুল যে আঙিনায় বড় হয়েছে, সেই দিনাজপুর পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসে আমাদের সহকর্মী রয়েছেন, যেখানে তার বেগম খালেদা জিয়ার শিক্ষা জীবন শুরু হয়েছে যেখানে, এবং দিনাজপুরে একটা লম্বা সময় তিনি তার প্রাথমিক বিদ্যালয় স্কুলে একটা সময় কাটিয়েছেন এবং প্রতিবেশীরাও স্মৃতিচারণ করেছেন। এই পুতুল বড় হয়েছেন দিনাজপুরে রয়েছেন আমাদের সবাই বিপুল সরকার সানি। চলে যাব তার কাছে। সানি, পেছনে প্যান্ডেল দেখছি, কি আয়োজন দেখেছেন? বিশেষ করে এই কালকের দাফন প্রক্রিয়া এবং জানাজা ছাড়াও নিশ্চয়ই দিনাজপুরে বিএনপি থেকেও আরো পদক্ষেপ নেওয়া হয়েছে, জানাবেন সেই সম্পর্কে। যে আপনি ঠিকই বলেছিলেন যে বেগম খালেদা জিয়া, যার নাম ছিল 15 আগস্ট, তৎকালীন যে দিনাজপুরের অন্তর্গত ছিল জলপাইগুড়ি, সেখানে জন্মগ্রহণ করেন এবং তার বাবা ইস্কান্দার মজুমদার তিনি একজন ব্যবসায়ী ছিলেন। 1947 সালে তারা সপরিবারে দিনাজপুরে এসে বসবাস শুরু করেন এবং 47 সাল থেকে শুরু করে 1960 সাল পর্যন্ত তিনি বাবার সাথে ছিলেন এবং তার যে পড়াশোনা দিনাজপুর মিশন স্কুলে তিনি পড়াশোনা করেছেন। এরপরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। 1960 সালে এসএসসি পাশ করার পরে তার এখানে বিবাহ হয় মেজর জিয়াউর রহমানের সাথে
এবং আমরা বর্তমানে যেখানে রয়েছি এটি বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। এই বাড়িতে 1960 সালের দিকে এই বাড়িটি নির্মাণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদার, এবং এরপরে দীর্ঘ যে সময় ইস্কান্দার মজুমদার দিনাজপুরে ছিলেন, এই বাড়িতেই ছিলেন, তার মা এইখানে এই বাড়িতেই ছিলেন। এবং আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং তার বড় বোন খুরশিদ জাহান হক তিনি যখন মন্ত্রী ছিলেন, এই বাড়িটিকে আসলে প্রধানমন্ত্রীর বাড়ি কিংবা মন্ত্রী বাড়ি হিসেবেই পরিচিত ছিল। বেশ একেবারে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল সেই সময় এই বাড়িটি। এই বাড়িটিকে ঘিরে বেশ স্মৃতি রয়েছে। এখানকার লোকজনের সাথে আমি যে কথা বলছিলাম, তাদের যে আত্মীয় স্বজন তারা বলছিলেন যে এই বাড়িটিতে তিনি দীর্ঘ সময় এসেছেন, থেকেছেন, স্বামী সহ, তার সন্তান সহ, এবং এই বাড়িটাতে তার অনেক স্মৃতি রয়েছে। বেগম খালেদা জিয়া আপনি জানেন যে এই দিনাজপুরে তিনি যেহেতু পড়াশোনা করেছেন, দিনাজপুরে 2টি বাড়িতে তারা ছিলেন। এই বাড়িটি আসলে তাদের পৈতৃক বাড়ি, এবং তিনি ঘাসিপাড়াতেও ছিলেন। ঘাসিপাড়ার এক ভাড়া বাড়িতে থাকতেন, মাতৃছায়া নামে বাড়িতে, এবং সেখানেও আমরা সকাল থেকে লোকজনের মুখে শুনছিলাম যে একেবারে খুব শান্ত স্বভাবের ভালো মানুষ ছিলেন। এবং তার যে মৃত্যুর খবর পাওয়ার পরে অনেকেই কিন্তু আসলে কান্না করেছেন সকাল থেকেই। এবং সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে এই বাড়িটিতে কোরআন খতম দেওয়া হচ্ছে, এবং এইখানে যারা জেলা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা বলেছেন যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে মনোনয়ন পেয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন, এবং এই আসনে বিজয়ী হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হতেন, এবং একই সাথে এই জেলার যে উন্নয়ন সেই উন্নয়ন ত্বরান্বিত হতো। এবং তারা বলছেন যে তার বড় বোন খুরশিদ জাহান হক যখন এই আসনে এমপি ছিলেন এবং তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দিনাজপুরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। ফলে বেগম খালেদা জিয়া যদি এই আসনে আবারও এমপি নির্বাচিত হতেন, তাহলে যে উন্নয়নের যে ধারা, সেই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকতো এবং বিপুল পরিমাণে উন্নয়ন হতো। এবং দিনাজপুরের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার যে টান, যে ভালোবাসা, সেটিকে কিন্তু অনেকে স্মৃতিচারণ করেছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া দিনাজপুরের মানুষকে একেবারে আপন করে ভালোবাসতেন। কিছুদিন আগেও জেলা বিএনপির যে সভাপতি তিনি আমাদেরকে বলছিলেন যে কিছুদিন আগেও জেলা বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, এবং সেই সময় তাদেরকে আদর আপ্যায়নের যে বিষয়টি সেটি কিন্তু একেবারে কমতি ছিল না, অনেক বেশি ছিল। এবং তাকে হারিয়ে আজকে জেলা বিএনপি বলি কিংবা স্থানীয় লোকজন বলি, সবার মধ্যে একটা আমরা শোক লক্ষ্য করেছি। তারা বলছেন যে তাকে হারিয়ে দেশের তো অপূরণীয় ক্ষতি হলোই, একই সাথে দিনাজপুরেরও কিন্তু অপূরণীয় ক্ষতি হলো। কারণ তিনি যদি এই আসনে নির্বাচিত হতেন কিংবা তিনি যদি আবারও প্রধানমন্ত্রী হতেন, তাহলে এই আসনে এবং দিনাজপুরের ব্যাপক উন্নয়ন সাধিত হতো। ফলে তাকে হারানোর পর এই এলাকার লোকজন কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন। তারা যে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতিটা কখনো পূরণ হবে না, এটি তারা বলছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশার ছাপ ছিল, এবং তারা বলছেন যে এটি আসলে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। তারা মনে করেছিলেন যে তিনি এই আসন থেকে নির্বাচিত হবেন, এবং সেই অনুযায়ী কিন্তু তার যে কার্যক্রম, আগামী নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচারণা কিন্তু একেবারে অব্যাহত ছিল। সেটি আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরেই। এবং ইতিমধ্যেই বেগম খালেদা যেহেতু তার যে জানাজা, তাকে দাফন, ইতিমধ্যে দিনাজপুর জেলা বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে যারা রয়েছেন তারাও তার জন্য দোয়া কামনা করছেন। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এরপরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী তারা তাদের যে কর্মসূচিগুলো দিবেন, সেই কর্মসূচি অনুযায়ী দিনাজপুরের সেই ধরনের কর্মসূচি পালন করা হবে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া, তার বড় বোন খুরশিদ জাহান হক কিংবা তার যে তার মা বেগম তৈয়বা মজুমদার, তাদের দাফনও কিন্তু দিনাজপুরে হয়েছে, দিনাজপুরে মাটিতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দিনাজপুরের মানুষের প্রতি যে একটি টান এই পরিবারের, সেই পরিবারের বেগম খালেদা জিয়াকে যাতে করে তার কবরে মাটি দেওয়ার জন্য কিন্তু অনেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং তারা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে একেবারেই তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার মোটামুটি ভাবে অনেকটাই ম্লান হয়ে গেছে। যে গত 3 নভেম্বর যখন বেগম খালেদা জিয়াকে
এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল যে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন, তখন কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশ একটা উচ্ছ্বাস ছিল, উৎফুল্ল ছিল, এবং তারা বিভিন্ন স্থানে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন এবং তারা আশা করছিলেন যে এখানে বেগম খালেদা জিয়া বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই তারা নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটা শুরু করে দিয়েছিলেন এবং গত 28 ডিসেম্বরও তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এর একদিন পরেই এই যে দুঃসংবাদ আসলো, এতে করে জেলা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে একেবারেই যেটা এটি একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল এবং তারা আশা করছিলেন যে বেগম খালেদা জিয়া তিনি আবারও সুস্থ হয়ে এই মাটি এবং মানুষের মাঝেই ফিরে আসবেন এবং এই এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত করবেন, এটি তারা বলছিলেন। কিন্তু সেটি হলো না। ফলে তাদের মধ্যে এক ধরনের যে হতাশার ছাপ, একজনের যে মনতা কিংবা শোকাহুল যে পরিবেশ, সেটি আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সামনে এই বেগম খালেদা জিয়ার যে স্বজন, তারা সেই স্বজনরা রয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনি কতটুকু জানেন? এখন তো এইসব বলা ঠিক না, বলা উচিত না, কারণ এটা একটা এমন একটা অবস্থানে আমরা আছি, মানসিক ভাবে আমরা বিধ্বস্ত, আমরা পরিবারটা সবাই সংক্ষপ্ত, এই অবস্থায় আমরা কোনো কথা বলতে পারি না। আমি ভাগ্নি জামাই হব। এই দিনাজপুরে এই বাড়িতে মাঝে মাঝে আসতেন উনি, যখন দলীয় কোনো প্রোগ্রাম হতো, বিশেষ করে ওনার ওনার বাবা যখন মারা গেছিল, তখন উনি আসছিলেন। পরবর্তীতে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে উনি রেগুলারে যখন এইদিকে প্রোগ্রাম থাকতো উত্তরাঞ্চলে, তখন উনি আসতেন। আমাদের সাথে আরেকজন রয়েছেন যিনি আসলে ওনার সম্পর্কে অনেক বেশি বলতে পারবেন। আপনি তো একেবারে নিকট উনি সম্পর্কে আমার খালাম্মা হবেন, আমার আম্মার ছোট খালার মেয়ে। তো আপনারা তো সবাই জানেন তিনি আপসীন নেত্রী এবং দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া, যিনি এত সমস্ত কিছু বিনিময়ে সে দেশে থেকে গেছেন। এবং সে যখন দিনাজপুরে আসতো, আমার প্রথম যে স্মৃতিটা মনে পড়ে, যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন, তখন এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিলেন এই বাড়িতে। ওই সময়কার কথা আমার মনে পড়ে। তখন তারেক ভাইয়া এবং কোকো ভাইয়াও আমাদের চাইতে একটু বড়, আমরাও এখানে এসেছিলাম। এখানে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। তো উনার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা, আমাদের রিলেটিভ, আমরা কখনো উনাদের কোনো অহংকার বা দাম্ভিকতা বা কোনো কিছু দেখিনি। এখানে আসলে সে আমার আম্মাদের সাথে, তার খালাতো বোনদের সাথে তুই করে সে কথা বলতো, জিউসাবু গেনুবু থাকবু, এরকম আর কি। খালাম্মা তারা পায়ে ধরেই সালাম করতেন, এত তারা সম্মান করতেন। এবং আমাদের এখনো যাওয়া আসা আছে, সেই সুন্দর সম্পর্কটা এখনো আমাদের মধ্যে আছে। আজকে চলে গেলেন আমাদের দিনাজপুরের মেয়ে, আমরাও দিনাজপুরের মেয়ে। আমাদের খুব কষ্ট হচ্ছে যে আজকে আমরা যেটা আশা করেছিলাম যে একসময় খুশির জাহানক এই দিনাজপুরের যে উন্নতি করেছিলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম যে আজকে খালেদা জিয়া বেগম এখানে যেটি শুনছিলেন যে বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করেছিলেন, একই সাথে তাদের যে স্বজন তাদের বক্তব্য শুনছিলেন, একেবারে শোকাকুতুর পরিবেশ এই দিনাজপুরে। রাশেদ, যেমনটি শুনছিলাম যে দিনাজপুরের পুতুল একদিন দেশনেত্রী খালেদা জিয়া হবেন, তখন হয়তো দিনাজপুরের মানুষ জানতো না তিনি 3 বারের প্রধানমন্ত্রী হবেন, তখন হয়তো দিনাজপুরের মানুষ ভাবেনি। তার যারা প্রতিবেশী ছিল তারাও স্মৃতিচারণে বলছিলেন যে দিনাজপুরে তিনি যখন এত বড় নেত্রী হয়ে গেছেন, এত বড় দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছেন, 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরও দিনাজপুরে যখন গেছেন তখন সবার কথা শুনতেন গভীর মনোযোগ দিয়ে। এবং একই সাথে যেহেতু দিনাজপুরে বেড়ে উঠেছেন, ডাকনাম পুতুল, তাকে পুতুল নামেই সবাই ওখানে চিনে যারা দেখেছে তাকে বড় হতে। এবং দিনাজপুরে শিক্ষা জীবনের একটা লম্বা সময় কেটেছে। 5 বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে শিক্ষা জীবন শুরু করেছিলেন তিনি। 1960 সালের পরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন, সেখানে তার শিক্ষা জীবনটা ওখানেই কেটেছে। এবং এইটা নিয়ে স্মৃতিচারণে উঠে এসেছে যে 2008 সালে তার মায়ের মৃত্যুর সময় একবার দিনাজপুরে এসেছিলেন, এরপরে 2012 সালে ওখানে
গৌড়ের শহীদ ময়দানে এক জনসভায় তিনি বক্তৃতা দিয়েছিলেন বলে স্মৃতিচারণে উঠে এসেছে, এবং তিনি বলছিলেন যে তখনও যে এত গুরুত্বপূর্ণ চরিত্র, রাজনীতিতে এত বলিষ্ঠ একজন চরিত্র, তারপরও দিনাজপুরের তার আদরের পুতুল হয়ে থেকেছেন এবং সবার সাথে শেষ পর্যন্ত ওইভাবেই কুশল বিনিময় করেছেন। রাশেদ, আমরা একটু নয়াপল্টনে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদুর রহমান, নয়াপল্টনে এখন কি চলছে এবং কারা কারা উপস্থিত আছেন, নেতৃস্থানীয় কারা কারা আছেন, তারা কি বলছেন, তারা তাদের শোক আসলে কিভাবে প্রকাশ করছেন? শাহনাজ, আসলে সকালে 6টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আসার পর থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীরা ভিড় করতে থাকেন এবং তখন থেকে এখন পর্যন্ত কিন্তু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মানুষজনের যে উপস্থিতি, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এখানে মানুষজন কিন্তু সমবেত হয়েছেন। আমি যদি একটু বাম পাশে, ক্যামেরার বাম পাশে দেখাই, আপনি কি দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্সে, আসলে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে তারা এসছেন। সময় যত বেড়েছে এখানে নেতাকর্মীদের উপস্থিতি তত বেড়েছে, তবে কেন্দ্রীয় কোনো নেতা কিন্তু এখানে আসেননি। এবং এখানে সকাল থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, যে কর্মসূচি, সেই কর্মসূচি 7 দিনের যে শোক এবং পতাকা অর্ধনমিত রাখা, একই সাথে দোয়া, কোরআন তেলাওয়াত, এগুলো কিন্তু তখন থেকেই চলছে এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বিশেষ মোনাজাত করা হচ্ছে ওলামা দলের পক্ষ থেকে। আর কেন্দ্রীয় নেতারা আসেননি, 2-1 এসছেন যারা, তারা বলছেন যে আজকে এখান থেকে কোনো রকম কর্মসূচি দেওয়া হবে না, যা কর্মসূচি সেন্ট্রাল থেকে ঘোষণা করা হবে স্থায়ী কমিটি বৈঠকের পর যে সিদ্ধান্ত, সেটি তারা মেনে চলবেন। এবং এখানে আজকে এখন যে কোরআন তেলাওয়াত চলছে এবং যে দোয়া চলছে, এটি কিন্তু চলতেই থাকবে। তার এখানকার যে ওলামা দলের যারা নেতারাও রয়েছেন, যাদের তত্ত্বাবধানে এই দোয়াটি হচ্ছে, তারা বলছেন যে আগামীকাল জানাজা হওয়ার আগ পর্যন্ত এটি চলতে থাকবে, তারা এটি করবেন এখানে। এবং এই জন্য নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন প্রত্যেক নামাজের ওয়াক্তে থেকে শুরু করে। এখানে কেউ যাচ্ছেন, কেউ আসছেন, এবং প্রত্যেকেরই একই কথা যে বাংলাদেশের রাজনীতিতে আজ যে শূন্যতার সৃষ্টি হলো খালেদা জিয়ার মৃত্যুতে, সেই মৃত্যুর কারণে যে এখানে তারা শেষবার শ্রদ্ধা জানাতে আসছেন, কিন্তু তারা জানেন যে এখানে খালেদা জিয়াকে আনা হবে না, তারপরেও তারা দলের টানে এবং দলের প্রতি ভালোবাসা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে এসছেন এবং এই দোয়ায় অংশগ্রহণ করছেন। শাহনাজ। মাসুদুর রহমান, এবার যেতে চাই জিয়া উদ্যানে। জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন এজাজ শ্রমিক। আগামীকাল বাদ জোহর বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে সমাহিত করা হবে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, আগামীকালের ব্যবস্থাপনা নিয়ে, তাকে সমাহিত করার প্রস্তুতি নিয়ে বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কোনো ধরনের ব্রিফ করা হয়েছে কিনা, এবং আজকের সারাদিনের কার্যক্রম নিয়ে যদি আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জিয়া উদ্যানের দিকে ঢুকছেন এবং তার সাথে তার অন্যান্য কর্মীরা রয়েছেন, অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। খুব স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে নিরাপত্তার ব্যাপারটা সকাল থেকে নিশ্চিত করেছে কয়েক দফায়। খুব স্বাভাবিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে আজকে ব্যস্ততম সময় পার করছে। আমাদের সহকর্মী ইজাজ শ্রমিক আছেন, আমরা শ্রমিকের কাছে যেতে চাই। জিয়াউর রহমানের কবরে এইমাত্র আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এসেছেন এবং তিনি মূলত পরিদর্শন করছেন, পরিদর্শনের জন্যই এসেছেন। এবং এই রাষ্ট্রপতির কবরে, জিয়াউর রহমানের কবরের পাশেই যেহেতু বেগম জিয়াকে কবর দেওয়া হবে, সুতরাং পুরো বিষয়টা দেখভাল করার জন্য তিনি এসেছেন। এবং এর আগে সকাল 11টার দিকে আমরা দেখেছি যে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা যারা ছিলেন, ওনারা কয়েকজন এসেছিলেন এবং আসার পরে কবরের মাপ সহ আনুষঙ্গিক বিষয়গুলো তারা দেখেছেন। এবং এই যে স্থাপনাটি, অর্থাৎ জিয়াউর রহমানের কবরের যে স্থাপনাটি, এটি মূলত আর্কিটেক্ট যিনি, অর্থাৎ যার ডিজাইনে বা নকশায় এটি নির্মাণ করা হয়েছে, মাসুদ করিম। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এখানে আসার পরে পরবর্তীতে ডিজাইনার মাসুদ করিমের সঙ্গে তারা যোগাযোগ করেন এবং তিনি সরাসরি এখানে পরবর্তীতে আসেন। এবং যেহেতু এটি একটি মোটামুটি যথেষ্ট বড় স্পেস বা যথেষ্ট বড় জায়গা, সুতরাং সেই হিসেবে কিভাবে নতুন পরিকল্পনা করা হবে বা কবরটি কিভাবে দেওয়া হবে, মাসুদ করিমের পরামর্শ চাওয়া হয় এবং তিনি পরামর্শ দেওয়ার জন্য বা এখানে তার পরিকল্পনা মতামতের প্রেক্ষিতে তিনি নতুন একটি ডিজাইনের পরিকল্পনা করেছেন
এবং মার্বেল পাথর বা টাইলস সহ অন্যান্য সব কিছু দিয়ে যেহেতু এটা বানানো, সুতরাং ভাঙতে হবে, ভেঙে নতুন করে এই জায়গাটায় কবর খুঁড়তে হবে। সুতরাং সেই ডিজাইনটি করার জন্য তিনি বেশ কিছুটা সময় নিচ্ছেন। সময় নেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে তার পরিকল্পনা বা তার ডিজাইনে কবরটা কোন দিকে কিভাবে দেওয়া হবে সেটি করা হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন, এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করছেন। মূলত কবর জিয়ারতটা এখানে মুখ্য উদ্দেশ্য না, নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্যই মূলত তিনি এখানে এসেছেন। এবং কালকে যেহেতু এখানে বড় গ্যাদারিং হবে, অর্থাৎ জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই আমরা দেখেছি যথেষ্ট এখানে সাধারণ মানুষজন যারা ছিলেন তাদেরকে এখানে প্রবেশ করতে দেয়া হয়নি। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আসার সাথে সাথে বলা যায় যে সাধারণ মানুষ বা বিএনপির নেতাকর্মী যারা ছিলেন তারা ঢুকে পড়েছেন। সংক্ষিপ্তভাবে তিনি এখানে পরিদর্শন শেষ করে বের হয়ে যাচ্ছেন। বাকিটা তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেবেন কিভাবে জায়গাটি সিকিউর করা যায়, অর্থাৎ নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না হয় সেই নির্দেশনাগুলো দেবেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি, অর্থাৎ 11টা বা 11:30টার পর থেকে এই জায়গাটা মূলত জনসাধারণকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এবং আশেপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। যে কয়েকটি ড্রোন যারাই উড়িয়েছিল পরবর্তীতে অনুরোধ করে সেই ড্রোনগুলো নামানো হয়েছে আমরা দেখেছি। যেটি বলছিলাম, গণপূর্ত অধিদপ্তরের যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী রয়েছেন নুরুল আমিন, তার সঙ্গে আমি সরাসরি কথা বলেছিলাম এবং তিনি সহ 10 জনের একটি টিম সকালে 11:30টার পরে এই কবরে এসেছেন। এসে পরিদর্শন করে পরবর্তীতে মূল যে আর্কিটেক্ট বা ডিজাইনার মাসুদ করিমের সঙ্গে তারা কথা বলেছিলেন এবং তার নির্দেশনায় এখন নতুন করে একটা ডিজাইন হবে। সেই ডিজাইন বা সেই নকশাটা গণপূর্ত অধিদপ্তর হাতে পেলে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলছিলেন, হাতে পেলে তারা নতুন করে কবর খুঁড়ে সেই জায়গাটায় আসলে জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই, যেহেতু বেশ বড় একটা স্পেস বা বড় জায়গা রয়েছে, সেখানে কবরস্থ করবেন। মূলত এটাই প্ল্যান। তবে যেহেতু পাথরে খোদাই করা, এই জায়গাটিতে ভাঙতে যথেষ্ট বেগ পেতে হবে, সেরকম চিত্র আমরা দেখেছি। গোরখোদক বা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট হবেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন, অনেকে অপেক্ষা করছেন, কিন্তু নতুন নকশাটি এখনো আসেনি। নকশাটি আসার পরে আসলে কবর খোঁড়ার প্রক্রিয়াটা শুরু হবে এবং পুরো জায়গাটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় এতক্ষণ ছিল, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে বলা যায় যে সাধারণ মানুষ বা বিএনপি নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন। এখন আবার নতুন করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে, বিশেষ করে পুলিশ, র্যাব এবং অন্যান্য সদস্য যারা রয়েছেন, তারা নতুন করে আবার এখান থেকে জনসাধারণকে বের করে দেবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে এবং আমরা ধারণা করছি আজকে না হলেও আগামীকাল সকালের দিকে হয়তো। আমার সঙ্গে কথা হচ্ছিল তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিনের, যিনি গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তিনি বলছিলেন যে এটি আজকে বিকেল নাগাদ হয়তো কবর খোঁড়ার প্রক্রিয়াটি শুরু হতে পারে, কিন্তু আমরা যেহেতু এখনো আসেনি, 4টার উপরে বেজে গেছে, 4:30টার কাছাকাছি, সুতরাং ধারণা করা হচ্ছে যে হয়তো নতুন নকশায় আগামীকাল সকাল থেকে কবর খোঁড়ার প্রক্রিয়াটি শুরু হবে এবং দুপুরের মধ্যেই সেই কাজটি সম্পন্ন হবে। ইজাজ সৌমিক আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তিনি কথা বলছিলেন। জানছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে এসেছে এবং আগামীকালকের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে দেখার জন্য। এবং আরেকটা জিনিস দেখলাম যে তিনি
মেজর জিয়ার জেনারেল জিয়ার কবর জিয়ারত করেছেন এবং সাংবাদিকদের সাথে কথা না বলে সার্বিক ব্যবস্থাপনা দেখিয়ে তিনি চলে গেছেন। আমরা সকালবেলা তথ্য প্রচার করেছি যে দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কবরের প্রস্তুতি রয়েছে, কবর খোঁড়া কখন হবে সেই ব্যাপারে জানার চেষ্টা এদের জানা করছিলাম ছিল যে কাল সকাল থেকে কাল সকালের দিকে, এবং সকাল থেকে আজকে আমরা লক্ষ্য করেছি যে সেখানে ইতিমধ্যে মানুষ গিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি তার পাশে দেখলাম যে আলাদা করে দুই রঙের টেপ দিয়ে মার্ক করে গেছেন, পরিমাপ নেয়ার যে ব্যাপারটা সেটা করে গেছেন, এবং আগামীকাল সকালে সেখানে খোঁড়া হবে বলে আমরা নিশ্চিত করতে পারি। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা আলাদা করে গণমাধ্যম কর্মীদের সাথে তেমন কোনো বাক্য ব্যয় করেননি, খুব স্বাভাবিকভাবেই তারা ব্যস্ত সময় পার করছেন। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে বা শোক বাণীতেও উঠে এসেছে এই ব্যাপারগুলো। একই সাথে বিএনপিরও প্রস্তুতি রয়েছে, এবং বিএনপি যখন ব্রিফ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কালকের এই পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে এবং সেটা যাতে সুশৃঙ্খলভাবে হয় সেই ব্যাপারে তারা সচেতন থাকবেন। আমরা সিলেটে যাব, যুক্ত হবেন শিমুল আজহার। শিমুল আজহার, সারা দেশের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান। সিলেটের নেতাকর্মীরা আসলে তাদের এই শোকটা কিভাবে প্রকাশ করছেন, তারা কি বলছেন? শাহনাজ, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে দরগা শরীফ। এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ আসরের নামাজের পরে বিএনপির উদ্যোগে এখানে একটি দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে, এবং আপনারা জানেন তো, সারা বাংলাদেশের মানুষ জানে যে আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 6টায় মারা গিয়েছেন। তারপরেই সিলেটে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করেছে জেলা বিএনপি এবং মহানগর বিএনপি। কিছুক্ষণ আগে জেলা এবং মহানগর বিএনপির যে অস্থায়ী কার্যালয়, আমরা সেখানে দেখেছি কালো পতাকা তারা উত্তোলন করেছেন, এবং আমরা যাদের সাথেই কথা বলেছি এখানে যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তারা বলেছেন যে বেগম খালেদা জিয়ার সাথে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, এবং তারা একই সাথে স্মৃতিচারণ করেছেন বেগম খালেদা জিয়া যখন 2018 সালের 8 ফেব্রুয়ারির আগে একটি জনসভায় যোগ দিতে সিলেট এসেছিলেন এবং তিনি সিলেট সার্কিট হাউসে অবস্থান করছিলেন। এরপরে বেগম খালেদা জিয়া আর আনুষ্ঠানিকভাবে সিলেটে যেতে পারেননি, বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে তিনি কারাবন্দী ছিলেন। এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তারা স্মৃতিচারণ করছেন, তারা বলছেন তারা অভিভাবক শূন্য হয়ে পড়েছেন। এখন এই মুহূর্তে দরগা গেটের যিনি ইমাম রয়েছেন তিনি দোয়া পরিচালনা করছেন, এবং এই দোয়ায় সিলেট বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এসে জড়ো হয়েছেন এবং এই দোয়ায় তারা অংশ নিয়েছেন। একই সাথে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে শাহজালাল মাজার ছাড়াও সিলেটের 4টি মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হচ্ছে এবং দোয়ার আয়োজন করা হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে যে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সিলেটেও একই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে আজ বেলা 3টা থেকে যে সুখ বহিতে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে সিলেট মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে। একই সাথে এই কার্যক্রমটি আগামী 7 দিন চলবে, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আগামীকাল বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সে কারণে তারা আসলে অনেক নেতাকর্মীরাই আসলে যে যেভাবে পেরেছেন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সামষ্টিকভাবে যারা যেতে চাচ্ছেন তাদেরকে 11:30টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন রয়েছে, সেখান থেকে তারা বলছেন একসাথে যাওয়ারও অনুরোধ করেছেন। এছাড়া অনেকে ব্যক্তিগত যানবাহনে গিয়েছেন, এবং বিএনপির আপনারা জানেন যে যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই কারণে যারা প্রার্থীরা রয়েছেন তারা অনেকেই এই দোয়া মাহফিলে অংশ নিতে পারেনি, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং যারা নেতাকর্মীরা রয়েছেন আমরা সকাল থেকেই দেখেছি তারা আসলে শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান গত 25 তারিখ দেশে ফিরেছেন এবং সিলেটের সাথে তাদের একটি দীর্ঘ সম্পর্ক রয়েছে। দর্শকদের জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ তার বাড়ি হচ্ছে সিলেটে, এই কারণে সিলেটের মানুষ তাদের প্রতি একটি শ্রদ্ধা রয়েছে এবং এই শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু তারা আসলে স্মরণ করছেন এবং খালেদা জিয়ার সাথে তাদের যে স্মৃতি রয়েছে তা তারা বিভিন্নভাবে প্রকাশ করছেন।
সিলেটের মানুষ আসলে বলছেন যে 2018 সালের পর বেগম খালেদা জিয়া আর সিলেটে যেতে পারেননি। হয়তো তিনি সুস্থ থাকলে বা যদি জীবিত থাকতেন আগামীর যে নির্বাচন, যে প্রচারণা শুরু হবে, হয়তো তারেক রহমানের সাথে তাদের প্রত্যাশা ছিল তিনিও শাহজালাল মাজার থেকে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এই মুহূর্তে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, তিনি আমরা দেখছি বক্তব্য রাখছেন। তার পাশে রয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান লুদি। তারা এখানে যারা আসছেন মোনাজাত এবং দোয়ায় অংশ নিতে, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা আসলে এই যিনি আপসহীন, তিনি আসলেই আপসহীন ছিলেন। কোনোভাবেই তিনি আগের যারা সরকার ছিল তাকে যারা নানানভাবে নিপীড়ন করেছেন তাদের সাথে কোনোভাবে আপোষ করেননি। আপনারা জানেন যে 2007 সালের 1/11-এর সময় বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন, একই সাথে তার পুত্র গ্রেফতার হয়েছিলেন। তখনও আসলে নানা লোভে তাকে বলা হয়েছিল দেশ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি আসলে নিজের দেশ ছাড়েননি। শেষ বিন্দু পর্যন্ত তিনি আসলে দেশেই থাকতে চেয়েছেন বলে আমরা যতটুকু জানি। এবং সব মিলিয়ে আসলে বলা যায় যে যে কর্মসূচিগুলো শুরু হয়েছে সেই কর্মসূচি আগামী 7 দিন বিএনপির পক্ষ থেকে চলবে এবং রাষ্ট্রীয় যে সুখ রয়েছে সেই সুখও কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল বেগম খালেদা জিয়ার কে মৃত্যু পরবর্তী যে দোয়া মাহফিলের সবশেষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে। শাহনাজ। জি আজহার শিমুল। রাশিদ, আমরা যেমনটি দেখছিলাম যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছিলেন এবং কোরআন পড়ছিলেন। আমরা এই সম্পর্কিত একটি সংবাদ দর্শকদের জন্য জানিয়ে আসি। জিয়াউর রহমানের মৃত্যুর পর শক্ত হাতে বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। রাজনীতির মাঠে ঝড়ঝাপটা যেমন সামলিয়েছেন, মিটিয়েছেন মাতৃত্বের দাবিও। তার প্রয়াণে দলের নেতাকর্মী তো বটেই, অভিভাবক শূন্য জিয়া পরিবারও। মায়না ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যু বেগম জিয়াকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যেখানে দুই ছেলেকে নিয়ে তার জগৎ হয়ে ওঠে জীবনযুদ্ধের এক উপাখ্যান। রাজনীতির পথ পরিক্রমায় বিএনপির হাল ধরার পর খালেদা জিয়া এক হাতে রাজনৈতিক ঝাপটা যেমন সামলেছেন, অন্য হাতে মিটিয়েছেন মাতৃত্বের দায়। 2007 সালের রাজনৈতিক অস্থিরতায় বড় ছেলে তারেক রহমানের গ্রেফতার মা বেগম জিয়ার জীবনে একটি বড় আঘাত হয়ে আসে। বছর ঘুরতেই রিমান্ডে নির্যাতনের চিহ্ন নিয়ে তারেকের দেশ ছেড়ে লন্ডন যাওয়া ছেদ ফেলে খালেদা জিয়ার নিত্যযাপনের ছন্দে। শুরু হয় মা ছেলের দীর্ঘ বিচ্ছেদ পর্ব। ছোট ছেলে আরাফাত রহমানের মরদেহের সামনে শোকাচ্ছন্ন মায়ের নির্বাক চাহনি অব্যক্ত বেদনার নির্মম বহিঃপ্রকাশের এক নিদারুণ উদাহরণ। 2015 সালে বিদেশে থাকা অবস্থায় কোকোর অকাল প্রয়াণের সে ক্ষত খালেদা জিয়াকে ভুগিয়েছে সারাটা জীবন। এই অসুস্থতার যে তীব্রতা এটা হয়তো আরও বেড়েছে যখন তার একটা সন্তান মারা গেল এবং সন্তানদের সাথে তার যে দীর্ঘ বিচ্ছিন্নতা তৈরি হলো। এই বিচ্ছিন্নতার ফলে তিনি তো মানসিক দিক থেকেও যেরকম ভেঙে পড়লেন, যেটা হয়তো বা তার শারীরিক অবস্থাকে আরো খারাপ করে দিল। একটু আপোষ করলেই খালেদা জিয়া হয়তো পেতেন সন্তান আর নাতনিদের সান্নিধ্যে মুক্ত জীবন, কিন্তু অন্যায়ের সামনে তার হার না মানা ভূমিকা আবারও পোক্ত করে তার আপোষহীন নেত্রীর তকমা। উনি অল্প বয়সে বৈধব্য স্বামীকে হারিয়েছেন, উনি ছেলেকে হারিয়েছেন, একটা ছেলে তো মারা গেছে।
তারপরে ওনার যেহেতু উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই, সেহেতু ওনাকে কারাবরণ করতে হয়েছে, বহুদিন উনি জেলে থেকেছেন। আমি তো মনে করি যে উনি সফল, মানে মা হিসেবেও সফল, একজন নেতা হিসেবেও সফল, দুই দিক থেকেই উনি সফল হয়েছেন। 24-এর গণ অভ্যুত্থানে শৃঙ্খল ভাঙে খালেদা জিয়ার পরিবার বিচ্ছিন্ন জীবনের। লন্ডনে পুত্র, পুত্রবধূ আর নাতৃদের সাথে তার হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি নজর কাড়ে সবার। দীর্ঘ রোগ ভোগের পর বিএনপি চেয়ারপারসনের প্রয়াণ জিয়া পরিবার তো বটেই, দলটির কর্মী সমর্থকদেরও করেছে অভিভাবক শূন্য। 4 দশকের বেশি সময় তার দলীয় চেয়ারপারসনের দায়িত্বটা হয়তো বিএনপির পরবর্তী কাণ্ডারি হিসেবে উঠছে তারেক জিয়ার কাঁধেই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। রাশেদ, আমরা সাদবিন শফিকের রিপোর্টে দেখছিলাম। এবার এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, আপনি সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এই চ্যানেল 24-এর অফিস থেকে যখন এভারকেয়ারে গেলেন, পুরো রাস্তায় কি দেখেছেন সেটাও একটু জানাবেন, কেননা আজকে সারাদিন এই ঘটনার পরে রাস্তাঘাটে বা এই পুরো এভারকেয়ার জুড়ে আসতে আসতে অনেক নেতাকর্মীদের আমরা লক্ষ্য করেছি যে তারা কৌতূহল নিয়ে এখনও এভারকেয়ারের সামনে ভিড় করছেন। আপনি যেহেতু একটু উপরের দিকে কোনো একটা উঁচু জায়গায় অবস্থান করছেন, একটু জানাবেন যে সার্বিকভাবে ওই এলাকার চিত্র কি দেখছেন আপনি? রাশেদ, আসার পথেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মূলত এভারকেয়ার কিংবা যে পার্টি অফিস রয়েছে সেই পথে রয়েছেন। তারা শোকাহত পরিবার এবং যে দল রয়েছে তাদের পাশে গিয়ে আসলে ক্ষণিকের জন্য হলেও দাঁড়াতে চাচ্ছেন, এবং এভারকেয়ার হাসপাতালেও যে আশপাশে সাধারণ মানুষ রয়েছেন, দলের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন এক নজরের জন্য, আসলে এই বাইরে থেকে হলেও শক্তি প্রকাশ করার জন্য বিভিন্ন জায়গা থেকে দলের নেতাকর্মী, সদস্য, সমর্থক কিংবা যিনি আসলে শুধুমাত্র ব্যক্তি খালেদা জিয়াকেই আপসহীন অবস্থায় দেখে অনুপ্রাণিত হয়েছেন, উৎসাহিত হয়েছেন, কিংবা রাজনীতির প্রতি তার আগ্রহ জমেছে, কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারাবন্দী জীবনের সেই গল্পগুলো যাদেরকে ছুঁয়ে গিয়েছে, তাদের সকলেই কিন্তু বলা চলে যে এখানে এসেছেন। এখানে যে শুধু বড়রা এসেছেন তা নয়, ছেলেবুড়ো সবাই এসেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন পরিবারের বড়রা। এবং আমরা দেখেছি যে কিছু শিশু তারা আসলে খালেদা জিয়ার মতো সেজেও এসেছেন। পরিবারের সদস্যদেরকে এই শীত উপেক্ষা করে ছোট সন্তান নিয়ে আসার কারণ জানতে চেয়েছিলাম। তারা মূলত আবেগের জায়গা থেকে এসেছেন, অনুভূতির জায়গা থেকে এসেছেন, এবং যেই আপসহীন লড়াই খালেদা জিয়া ছিল সেখান থেকে তার সন্তানকে অনুপ্রাণিত করার জন্য এসেছেন, এবং এসে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আসলে যে এই যে এভারকেয়ার হাসপাতাল, এখানেই তিনি শেষ সময়ে চিকিৎসাধীন ছিলেন। বিদায়ের ঘণ্টা থেকে শুরু করে তার লড়াই সংগ্রামের সবটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় তার জন্মের যেই বিস্তারিত যে যতটুকু জানে সেটি বলছেন। কেউ আবার পুরো নামটি জানিয়ে তার সন্তানকে চমকে দিচ্ছেন যে তার পুরো নামটি আসলে এটা, তিনি এত সাল থেকে আসলে তার এই রাজনৈতিক জীবনের সূচনা করেছেন। এই বিস্তারিত তার যে কনিষ্ঠজন আছেন পরিবারে তাকে বোঝানোর চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন, এবং এর মধ্য দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। দলের বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা তারাও আসছেন, তারাও মূলত এসে এখানে কিছুক্ষণ হলে দাঁড়াচ্ছেন, গণমাধ্যমকে দেখে তারাও কথা বলতে চাচ্ছেন, নিজেদের আবেগের কথাটুকু বলতে চাচ্ছেন। আমরা এক যুবককে দেখেছি, তিনি আসলে মহাকাব্যের সমাপ্তি এই শব্দটি লিখে খালেদা জিয়ার ছবি সহ সেই সকাল থেকে এখানে ঠায় দাঁড়িয়ে আছেন। সকাল থেকে আমাদের যে সহকর্মীরা সরাসরি সম্প্রচারে অংশ নিয়েছিলেন তাদের ক্যামেরার চোখেও আমরা দেখেছিলাম যে এই যুবক দাঁড়িয়ে আছেন এবং এখনও আছেন। আমরা যদি আমাদের যেই ক্যামেরায় থাকা সহকর্মীদের সহযোগিতায় যেই ছবিগুলো এখানকার পরিস্থিতি সেটি যদি দেখাই এবং বর্ণনা করি, সেক্ষেত্রে বলা চলে যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আছেনই, একই সাথে দলীয় যেই নেতাকর্মীরা মূলত এটির যেই আনুষ্ঠানিকতার সাথে যুক্ত তারাও আছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের সাথে র্যাব আছে, বিজিপি আছে, এবং এর সাথে সাথে নেতাকর্মীরা যারা এই সহযোগিতায় থাকবেন তারাও আছেন। এবং এখানে একটি বিষয় আসলে বলার মতো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এখানে পাহারায় আছেন অতন্দ্র প্রহরী হয়ে, তাদেরও কিন্তু চোখে মুখে এক বিষাদের সুর আসলে
লক্ষ্য করা যাচ্ছে যে এই বিদায়ে হয়তো প্রতিটি হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই বিদায়ে হয়তো যেই পরিস্থিতি বর্তমানে রয়েছে নির্বাচন পূর্ববর্তী সময়, সেই পরিস্থিতিতে একটু সংকটের কথাই হয়তো প্রতিটি প্রাণে বেজে উঠছে। এরপরও এই ঘন্টা যেহেতু বেজেছে বিদায়ের, কালকে দাফন এবং জানাজার যে আনুষ্ঠানিকতা দলীয় পর্যায় থেকে জানানো হয়েছে সেটির প্রস্তুতিও কিন্তু দলীয় পর্যায় থেকে এবং রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু সেখান থেকে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ তারা আসলে কে কিভাবে অংশগ্রহণ করবেন সেই অংশগ্রহণের বিস্তারিত আসলে এখানে আলাপ আলোচনা করতে শুনছি। অনেকে ঢাকার বাহির থেকে যারা এসেছেন তারা বলছেন আজকের রাতটি তারা থেকে আগামীকাল জানাজায় অংশগ্রহণ করে দাফন শেষে তারা তাদের নিজ নিজ জেলা কিংবা উপজেলায় ফিরে যাবেন এবং এই সময়টিতে তারা আসলে এই এভার কেয়ার হাসপাতালের আঙ্গিনা কিংবা তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের আশপাশেই থাকতে চান। এই ছিল রাশেদ বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং এই বিদার পেছনে আমরা লক্ষ্য করলাম যে আইন শৃঙ্খলা বাহিনী যে পরিমাণ সদস্য আজকে সচেতন অবস্থায় রয়েছে বা কর্মঠ অবস্থায় দেখতে পাচ্ছি আমরা, তৎপরতা কিন্তু কালকেও থাকবে। অর্থাৎ আগামীকাল সকালবেলা এভার কেয়ার হাসপাতাল থেকে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে এবং সেই সময় রাস্তার দুপাশে অন্তত 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। একই সাথে সেনাবাহিনীর কিছু সদস্য উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। বলার অর্থ এই যে বিএনপির পক্ষ থেকে ব্রিফিংয়ে বারবার উল্লেখ করা হয়েছে যারা নেতাকর্মী রয়েছেন তারা আবেগের বশবর্তী হয়ে আগামীকালে কোনোভাবে যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করেন, বিশেষ করে জানাজা এবং জানাজার পরবর্তী সময়, সেটা কিন্তু বিএনপি তরফ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার এটা স্পষ্ট করেছেন ব্রিফিংয়ে। এবং রাশেদ, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশেষে সবাই কিন্তু শোক প্রকাশ করছেন এবং শোক জানাচ্ছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যদের সমবেদনাও জানিয়েছেন তিনি। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, তারুণ্য নির্ভর গৌরবের বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া। আমরা সেদিন গর্বিত নাগরিক হিসাবে তোমাদের জন্য দোয়া করব বুক ভরে, আর গর্ব করে বলবো এটি আমাদের বাংলাদেশ, এরাই আমাদের সাকসেসফুল জেনারেশন। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। প্রহসনের রায়ে কারাগারে পাঠিয়ে নির্যাতন করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। তার মৃত্যুতে দায় আছে শেখ হাসিনা এবং তার সরকারের। এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে যে রায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটি ছিল সাজানো। উন্নত চিকিৎসায় এভার কেয়ার থেকে বিদেশে পাঠানোর অবস্থা থাকলে সর্বাত্মক সহযোগিতা করত অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল আলো বলেন, দেশের ইতিহাসে এত শ্রদ্ধা সম্মান নিয়ে একজন রাজনীতিকের চলে যাওয়া একটি বিশেষ মুহূর্ত। কাল সুশৃঙ্খলভাবে জানাজা এবং দাফনে দেয়া হবে সব ধরনের সহযোগিতা। এই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। আমাদের সহকর্মী মাহবুবুর রহমান গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছেন, আমরা তার সাথে সংযুক্ত হতে চাই। মাহবুব, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে সেখানে তো অনেক নেতাকর্মী ইতিমধ্যে ভিড় করেছেন। তারেক রহমানকে বহনকারী বিশেষ একটা বাস সেখানেও দেখেছি যে একরকমের প্রস্তুতি নিতে, সেই বাস বা গাড়ি বহর কি কোথাও যাবে বলে আপনারা জানতে পেরেছেন কিনা? সেই ক্ষেত্রে গন্তব্য কি হবে? সার্বিকভাবে কি অবস্থা দেখছেন সেখানে এখন? রাশেদ, তারেক রহমানকে গাড়ি বহর বা বাস কোথায় যাবে সেটি এই মুহূর্ত পর্যন্ত জানা যায়নি। তবে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়, এখানে বিভিন্ন দেশের যে কূটনৈতিকরা রয়েছেন তারা আসছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করছেন খালেদা জিয়ার এই
প্রয়াণের যে আজকের দিনকে ঘিরে বিএনপি এবং তার যে সহযোগী অঙ্গ সংগঠনের ভেতরে যেই শোকের মাতম বইছে, ঠিক সেই শোকের মাতমের সহযাত্রী হতে কূটনীতিকরাও কিন্তু এই চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসছেন এবং তারা শোক বইতে স্বাক্ষর করছেন। এবং রাশেদ, এখনো যদি লক্ষ্য করেন আপনি যে এই চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় কিন্তু কমেনি। এর আগে যেমনটা ছিল, কিছু মানুষ হয়তোবা কাজে ফেরার উদ্দেশ্যে চলে গিয়েছেন, কিন্তু এখানে মুহুর্মুহু লোকজন এখনো আসছেন এবং এই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকছেন। এবং দুপুরে যেমনটা ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে আগামীকালকের বেগম জিয়ার যেই জানাজা ঘিরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি যেন ঠিক থাকে এবং সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জানাজায় যারা আসবেন, জানাজা নামাজে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে তিনি সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ করেছেন। এবং তিনি কিছু তথ্য জানাচ্ছিলেন যে আগামীকাল বেগম খালেদা জিয়ার যিনি জানাজা পড়াবেন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, এবং দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের বিশাল এলাকা জুড়ে এবং জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে কিন্তু বিস্তৃত একটি জায়গা জুড়ে বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং এরপরই তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, তার পাশেই কিন্তু খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এবং আগামীকালের যেই বেগম খালেদা জিয়ার জানাজা সেটি ঘিরে সকালের দিকে সরকারও সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে তারা সহমর্মিতা প্রকাশ করেছেন। রাষ্ট্র 3 দিনের শোক ঘোষণা করেছে, এছাড়া 1 দিনের ছুটিও ঘোষণা করেছে। আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটি বলছিলেন যে খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে তিনি দায় দেখছেন বিগত সরকারের, এবং বিগত সরকারের যিনি প্রধান ছিলেন তারও কিন্তু দায় দেখছেন। এবং তিনি বলছিলেন যে বেগম জিয়ার যদি ভ্রমণের ধকল সামলানোর যদি শারীরিক সক্ষমতা থাকতো তবে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন বলেও তিনি জানিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে যে আগামীকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই জানাজা হবে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে প্রচুর পরিমাণ মানুষের উপস্থিতি থাকবে এবং ধারণা করা হচ্ছে ঢাকার প্রবেশ মুখগুলোতে দিয়ে সাধারণ মানুষ, সর্বসাধারণ এবং বিএনপি নেতাকর্মীদের ঢল নামবে। এবং সেটিকে ঘিরেও কিন্তু সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, স্বাভাবিক রাখতে এবং জানাজা নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা কেন্দ্রিক। রাশেদ, মাহবুব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। মাহবুবুর রহমান গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নারী নেতৃত্বের যে পথ চলা তার এক বড় অধ্যায় বেগম খালেদা জিয়া। একজন গৃহিণী থেকে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে পৌঁছে তিনি এক আলাদা পরিচয় তৈরি করেছেন। আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা এ নিয়ে রিপোর্ট করেছেন। রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না, তবুও সময় তাকে টেনে আনে ইতিহাসের সামনে। স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর শোকের গভীর থেকে উঠে দাঁড়িয়ে খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন তখনও অনেকে সন্দিহান ছিলেন তার সক্ষমতা নিয়ে, কিন্তু সময়ই বদলে দেয় সেই ধারণা। দুঃসময় পেরিয়ে খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির নেতৃত্বের কেন্দ্রবিন্দু। সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের কঠিন দিনগুলোতে তার উপস্থিতি, বক্তৃতা ও দৃঢ় অবস্থান তাকে রাজনীতির প্রধান বলয়ে এনে দাঁড় করায়। 1991 নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। দল করতে গিয়ে আপোষ শব্দটি কখনো ছিল না তার অভিধানে। জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ যতই হোক সিদ্ধান্তে ছিলেন কঠোর, অবস্থানে ছিলেন অনমনীয়। উনি জীবনে অনেক কিছু হারিয়েছেন। উনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের সময়। উনি অল্প বয়সে বৈধব্য স্বামীকে হারিয়েছেন, উনি ছেলেকে হারিয়েছেন, একটা ছেলে তো মারা গেছে। তারপরে ওনার যেহেতু উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই, সেহেতু ওনাকে কারাবরণ করতে হয়েছে। আন্দোলনের মধ্যে দিয়ে বলা যায় যে তিনি বিএনপির এক ধরনের পুনরুত্থান ঘটিয়েছেন এবং একই সঙ্গে তিনি নিজেকে একজন সফল রাজনীতিবিদ হিসেবে পরিচিত করতে পেরেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য পরিসংখ্যানও রয়েছে।
তিনি যে সংসদীয় আসন থেকে নির্বাচন করেছেন কোনোবারই পরাজয় দেখেননি। জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও ব্যক্তিগত কারিশমার এই সমন্বয় তাকে আলাদা করেছে অন্য নারী নেত্রীদের থেকে। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হওয়ার যাত্রাপথটা কখনো ছিল আলোয় ভরা, কখনো প্রশ্নে ঘেরা। তারপরও নিজের অবস্থানে অটল থেকে খালেদা জিয়া বারবার দেখিয়েছেন নারী নেতৃত্বের দৃঢ়তা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। রাশেদা, আমরা একটু বগুড়ার দিকে যেতে চাই। বগুড়া এবং বিএনপি সম্পর্কটা আসলে ওতপ্রোতভাবে জড়িত এবং বলা হয় যে বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। বগুড়ার যে মানুষজন আছে, খালেদা জিয়ার যে শোক সেটি কিভাবে পালন করছেন, খালেদা জিয়ার মৃত্যুর শোক তারা কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং আগামীকাল তাদের কি কি কর্মসূচি থাকছে? আসলে আপনি যেমনটা বলছিলেন যে বগুড়ার সাথে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার যে ওতপ্রোত সম্পর্ক, সেটা কিন্তু আসলে একেবারে গভীর সম্পর্ক। আমরা আজকে সকালবেলা যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ যখন শুনেছেন সারা দেশের সাথে বগুড়ার নেতাকর্মীরা, একেবারে সকাল থেকেই বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে তৃণমূলের নেতারা এসে হাজির হচ্ছিলেন এবং তারা কিন্তু দুপুরে কাঁদছিলেন, কারণ বগুড়ার বিএনপি নেতাকর্মীদের সাথে বেগম খালেদা জিয়ার একেবারে ওতপ্রোত সম্পর্ক ছিল। কারণ বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে যখন নির্বাচন করেছেন এবং তিনি বগুড়ার যে কয়টি আসনে, 2টি আসনে প্রতি বছর কিন্তু নির্বাচন করেছেন এবং সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার প্রাপ্ত ভোটের রেকর্ড কিন্তু এখন পর্যন্ত, ভোটার বেড়েছে কিন্তু কোনো এলাকায় কিন্তু এখন পর্যন্ত সেই রেকর্ড কিন্তু ব্রেক করা সম্ভব হয়নি। তাই সকাল থেকে বগুড়ার বিএনপি নেতাকর্মীরা কিন্তু একেবারে শোকে মুহ্যমান হয়ে গেছেন। আর আপনি জানেন যে এবারেও কিন্তু বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মস্থান গাবতলী শাহজাহানপুর অর্থাৎ বগুড়া 7 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। যখন শোনা গিয়েছিল যে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন, তখন থেকেই বগুড়ার নেতাকর্মীরা আশায় বুক বেঁধেছিলেন যে অসুস্থ এই নেত্রীকে তারা বিপুল ভোটের ব্যবধানে সারা দেশের মধ্যে আবারও সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করাবেন এবং বেগম খালেদা জিয়া বগুড়ার বিএনপি নেতাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে ঋণ, সেই ঋণ তারা শোধ করবেন, এমনটাই কিন্তু তারা বলছিলেন। আমরা সকাল থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম। বিএনপি পার্টি অফিসে এসে তারা শোক প্রকাশ করেছিলেন। একই সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মস্থান বাগবাড়ি, সেই জায়গাতেও কিন্তু তারা কিন্তু সারা গোটা বগুড়ার যারা নেতাকর্মী আছেন সেখানে কিন্তু জড়ো হচ্ছিলেন। আপনি জানেন যে আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। সময় নির্ধারণের পরপরই বগুড়ার যে নেতাকর্মী আছেন তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে, বগুড়ার বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা শুরু করেছেন সেখানে জানাজায় অংশগ্রহণ করার জন্য। সেরকমই বেশ কিছু নেতাকর্মী যারা যুবদলের বগুড়া জেলার নেতৃত্ব দেন, তারা জানাজার উদ্দেশ্যে বগুড়া শহর থেকে রওনা দিয়েছেন। কিছু কিছু নেতাকর্মী আরও সামনে আছেন, আবার কেউ শেরপুর বা ধুনট বিভিন্ন এলাকা থেকে রওনা দিচ্ছেন। তাদেরই মধ্যে একটি দল, সেই দলের নেতৃত্বে আছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আপনারা আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর সারাদিনই আজকে আপনাদের পার্টি অফিসে দেখেছেন এবং সেখানে বিভিন্নভাবে আপনারা শোক প্রকাশ করছিলেন। এখন আসলে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগামীকালের জানাজার অংশগ্রহণ করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনার সকাল থেকে আপনি আমাদের সাথে রয়েছেন, দেখেছেন আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, এই দেশের গণতন্ত্রের মা যাকে বলা হয়, উনি আজকে আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। মহান আল্লাহ পাক তাকে জান্নাতের স্থান করুক। আমরা সবাই আজকে এই দোয়াই করি। আর বলার ভাষা নাই এই মুহূর্তে আমাদের। এখন আমরা এই মুহূর্তে আমাদের মেন যে টার্গেট, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা জানাজা উপস্থিত হওয়ার জন্য আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি। আপনারা দেখেছেন প্রায় শোনার পর থেকে বগুড়া থেকে সাধারণ মানুষ, নেতা কর্মী যেভাবে পার্টিতে যাচ্ছে, যে সবার উদ্দেশ্য যখনই শুনেছে মানিক মেয়েবনিতে জানাজা হবে, এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য সবাই ঢাকামুখী হয়েছে। আমরা আমাদের আনুষ্ঠানিকতা বগুড়া যেগুলো শেষ করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, উনি যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ তাআলা। এবং আগামী দিনে এই বাংলাদেশ যত নেতা আছে, এই নেতারা যেহেতু আমাদের নেত্রীকে যদি অনুসরণ করে তার কর্মময় রাজনীতি জীবন নিয়ে যদি
আমরা আগামী দিনে যদি চলতে পারি, আমাদের এই দেশ এবং জাতি বিশ্বের মানচিত্রে উঁচু করে দাঁড়াতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকবে বলে আমি আশা করি। আর সবাইকে, বগুড়াবাসী সবাইকে এই জানাজা আগামীকাল মানিক ইউনিটে বাদ জোহর আমাদের প্রিয় নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। সবাই যেভাবে পারেন আপনারা জানাজা অংশগ্রহণ করেন, জানাজায় আসেন, আমরা জানাজায় থাকব, শেষ বিদায় দিব এবং আমাদের আদর্শজনক জিয়া রহমানের কবরের পাশেই তার দাফন সম্পূর্ণ হবে, সেখানে আমরা উপস্থিত থাকব এবং চির বিদায় জানাবো আমাদের প্রিয় নেত্রীকে। সবাইকে ধন্যবাদ আপনাদের। শুনছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের বক্তব্য। এবার আমরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সাথে কথা বলবো। আপনারা আসলে বগুড়া যুবদলের কয়টি ইউনিট জানাজায় অংশগ্রহণ করবে বা কত নেতাকর্মী যুবদলের তরফ থেকে সেখানে অংশগ্রহণ করবে, আপনাদের নির্দেশনাটা কিরকম আছে? আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে ভোর 6টায় ইন্তেকাল করেছেন। আমরা বগুড়া জেলা যুবদলের 24টি ইউনিট ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিটা ইউনিট তাদের দাফন করার জন্য অনেকেই রওনা দিয়েছেন এবং আমাদের যুবদলের নেতৃবৃন্দ আমরা একসাথে আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আগামীকাল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় অংশগ্রহণ করব। শুনছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের বক্তব্য। শুনছিলেন যে বগুড়া জেলা যুবদলের যে কয়টি ইউনিট আছে সেই কয়টি ইউনিটই কিন্তু আলাদা আলাদাভাবে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং সেই জানাজায় তারা অংশগ্রহণ করবে এবং জেলা যুবদলের বাইরে জেলা বিএনপি এবং শহর বিএনপি তারা কিন্তু আলাদাভাবে সেই জানাজায় অংশগ্রহণ করছেন। শাহনাজ। জি, ফরাদুজ্জামান শাহী, আপনাকে ধন্যবাদ। ফরাদুজ্জামান শাহী বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী শাহনেয়াজ বাবলু রয়েছেন, আমরা তার সংযোগ পাবো কিনা পেয়েছি। বাবলু, এখন মনে হয় যে সবার আগ্রহ কেন্দ্র গুলশানে কার্যালয়ের সামনে, বিশেষ করে আমরা লক্ষ্য করছিলাম এর আগে যে মূল ফটকের সামনে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার চলাচল আমরা লক্ষ্য করেছি। একটু জানাবেন যে এখন পর্যন্ত কাকে কাকে সেখানে প্রবেশ করতে দেখেছেন বা কেউ বের হয়েছে কিনা, কারোর প্রতিক্রিয়া জানা থাকলে সেটাও জানাবেন আমাদের, কারো বক্তব্য যদি জানেন আপনি। রাশিয়াতে এখন পর্যন্ত বের হয়ে গেছেন শুধু তারেক রহমান, স্থায়ী কমিটির সবাই রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শো রয়েছেন। এখন কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি বেশ কয়েকটি দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূত এসেছেন, যেখানে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে শোক বই রয়েছে শোক বই স্বাক্ষর করার জন্য। আমি যদি একটু দেখাই, নেতাকর্মী তো আছেন এখানে, তাদের শোকাবহ একটা পরিবেশ বিরাজ করছে এখানে নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘদিন পর তারেক রহমান আসার পর যে প্রাণবন্ত হয়েছিল নেতাকর্মীরা, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা বলছেন তাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দিতে গিয়ে অনেকটা তাদের যে সংগ্রামের মুখে পড়তে হয়েছে, সেই সংগ্রাম যদি তবে বাস্তবে রূপ নিত যদি তিনি আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের গণতান্ত্রিক দেশ পেতেন, গণতান্ত্রিক পরিবেশ পেতেন। যদিও নেতাকর্মীদের প্রত্যাশা করছেন, তারা প্রত্যাশা করছেন যে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন তারা। তো আপনি জানেন আজকে দুপুরের পর দলের স্থায়ী কমিটির বৈঠক হয়, প্রায় 2 ঘন্টা ব্যাপী বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন। এখন বের হয়ে যাচ্ছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। খোকন ভাই, আপনার দীর্ঘ সময় ধরে ম্যাডামের রাজনৈতিক মামলাগুলো পরিচালনা করেছেন, রাজনৈতিক সহচর হিসেবে আন্দোলনে ছিলেন, আপনি একটু যদি স্মৃতিচারণ করেন তার সঙ্গে আপনার এই রাজনৈতিক সময়ের বিষয়টা। আমি যেসব বিচারপতি জাস্টিস সাত্তার সাহেব দলের চেয়ারপারসন ছিলেন, তখন বেগম খালেদা জিয়া পরবর্তীতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন, বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন। সেই প্রক্রিয়ার সময় থেকে আমি ছাত্র ছিলাম, 22 বছর বয়স ছিল, সেই সময় উনি আমাকে চিনেন। আর পরবর্তীতে ব্যারিস্টারি আসার পর 96 সালের পর থেকে সব মামলায় আমি জড়িত ছিলাম, ইনভলভ ছিলাম, এবং তার মামলা কখনো বিচলিত হতেন না। তবে ওনার যে কতগুলো কথা খুব মনে পড়ে আমার, কতগুলো ঘটনার স্মৃতি থেকে, যে 111-এর সময় -2 2বার করতে চেয়েছিল 2007 সালে। তখন শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পর আর লন্ডন থেকে আসতে দিচ্ছিল না,
আর বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল, মহড়া দেখাচ্ছিল। সেই রাতে আমি এমপি হোস্টেলে গেলাম, খুব খারাপ লাগছিল নিজে একা একা, চোখে পানি চলে আসতেছিল। তখন ওখানে গেলাম, ইলিয়াস আলীকে পেলাম, আর মোহাম্মদ শাহজাহান বলে নোয়াখালীর এমপি ছিলেন, শাহজাহান, ওনার সঙ্গে কথা বলছিলাম 4টা পর্যন্ত টিভি দেখছিলাম। পরবর্তী ওরা বলছিল যে ম্যাডাম পাঠিয়ে দেওয়া, ম্যাডাম মামলা করা যায় কিনা। পরবর্তীতে সাহস করে মামলা করলাম, বৃহস্পতিবার ছিল মনে করে, কোর্ট থেকে নির্দেশ দিল বেগম খালেদা না পাঠাতে হয়। উনি যেতে চান নাই, বিপদ। আবার 8 সালে প্রায় 1 বছর হয়ে গেছে বেগম খালেদা এবং শেখ হাসিনার জেলে, সাব জেলে। শেখ হাসিনা চলে গেছেন প্যারোলে মুক্তি নিয়ে দেশে চিকিৎসার জন্য। পত্রপত্রিকা আসছিল যে বেগম খালেদা চলে যাবেন, উনি অসুস্থ, উনি চলে যাবেন, সবাই জানে চলে যাবেন। ওই সময় আমাকে পারমিশন দিয়েছিল ওই সময় ওনার সঙ্গে দেখা করে আইনজীবী হিসেবে। তো দেখা করতে গেলাম, তখন আমার সঙ্গে একটু ওই সময় সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার লোক ঢুকলো, বলে বের করে দিল, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো, বাইরে যান, বাইরে যাও। তো গেছে, পরে আমাকে বললেন যে গতকাল রাত্রে আমিনের ব্রিগেডের বাড়ি আসছিল, শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে কতদিন জেল খাটবে, চলে গেছে। আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়েছে 3 দিন যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, তুমি আসছো ভালো হয়েছে। আমার সঙ্গে কতক্ষণ আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন, এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলো বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবেন দেশের বাইরে। আমি বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে, উনি অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি দেশে চিকিৎসা করাবেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসী জানাতে বলছে, জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছেড়ে উনি কোথাও যাবেন না। দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রিক্যাল ডিসিশন। আর রাজনীতি হিসেবে বেগম খালেদা ধৈর্য এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, ব্যক্তিত্ব সম্পন্ন, সততা, সব কিছু মিলিয়ে। এবং উনি রাজনৈতিক জীবনের শুরুতেই গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করেন, এরশাদ বিরুদ্ধে আন্দোলন, সে অব্যাহত রেখেছেন। এবং গত 15 বছরও কিন্তু তার আন্দোলন ছিল, কারাবরণ বলেন, সবই আন্দোলন অংশ ছিল। কিন্তু দেশ নির্বাচন আসছে, এখন নির্বাচন হবে আশা করছি। যারা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে গত 15 বছর আন্দোলন, সারা জীবন আন্দোলন করলো, তিনি নির্বাচনের মুহূর্তে চলে গেছেন, জাতিকে অভিভাবক শূন্য করে। আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এরকম সরকার প্রধান বিরল ব্যক্তিত্ব, এরকম আসবে কিনা আমি জানা নাই। পৃথিবীতে খুব বিরল। তার দেশপ্রেম, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ডেমোক্রেসিতে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এবং দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। এবং এরকম রাজনীতিতে অনেক কৌশল নেই। বেগম খালেদা এসব ব্যাপারে দৃঢ়তা, এই জন্যই তাকে আপসহীন বলতো, নেত্রী বলতো। আজকের দিনে তিনি রাজনীতি অভিভাবকের, দেশের অভিভাবক হিসাবে কাজ করতেন। উনি বেঁচে থাকলে এই সংকটময় মুহূর্তে তার বিশ্বাস শূন্যতা সৃষ্টি হবে রাজনীতি দেশের জন্য। তো জাতি কীভাবে কাটাবে আমি জানি না, শুধু বলতে পারে আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে। আমরা শুনছিলাম যে আমাদের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহমুদুদ্দিন খোকন। তিনি দীর্ঘ সময় ধরে রাজনীতিতে বেগম খালেদা জিয়ার বিভিন্ন মামলা পরিচালনা করেছেন, খালেদা জিয়ার একজন বিশ্বস্ত আইনজীবী হিসেবে ছিলেন। আমি যদি একটু দেখাই আরও নেতাকর্মীদের এখানে যারা রয়েছেন, তিনি বলেছেন যে খালেদা জিয়ার সঙ্গে তার দীর্ঘ পথ চলার কথা। তিনি জানিয়েছেন যে তিনি কিভাবে তার সঙ্গে দেখা করেছেন যখন খালেদা জিয়া কারাগারে ছিলেন, তার আপোষহীনতার কথা তিনি কখনো আপোষ করেননি, এবং কারাগারে যখন ছিলেন তিনি অনেকটা অবিচল ছিলেন। তো এখন আমরা একটু যদি দেখাই, আমরা যদি একটু দেখাই যে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর এবং
ঢাকা 15 আসন থেকে যিনি নির্বাচন করবেন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন আছেন এখন আমাদের সঙ্গে। মিল্টন ভাই, আপনি দীর্ঘ সময় ধরে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতিতে ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, ওনার পথ চলার সঙ্গী হয়েছিলেন। আসলে ওনার সঙ্গে আপনার স্মৃতিচারণটা যদি একটু করতেন। আজকে আসলে কথা বলার মতো মানসিকতা আমাদের কারণেই, তারপরেও আমাদের প্রিয় নেত্রী ম্যাডাম যখন ফ্যাসিজমের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় যখন সপ্তাহে 2-3 দিন বকশীবাজারে হাজিরা দিতে যেতেন, তখন আমরা এবং আমি আমার অনেক সহকর্মী সহ সেদিন তার গাড়ির বহরে ভ্যান গাড়ি হিসেবে থাকতাম। তার গাড়ির বাম সাইডেই সবসময় আমরা থাকতাম এবং বাসায় পৌঁছে দিতাম। এই স্মৃতিগুলো যখন মনে হয় তখন আসলে খুব কষ্ট লাগে। যেমন একজন মানুষ বাংলাদেশের চির অম্লান হয়ে থাকবে, হয়তোবা আপাত দৃষ্টিতে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, কিন্তু যতদিন বেঁচে থাকব তার স্নেহ ভালোবাসা এবং তার সেই কর্মকাণ্ডগুলো আমাদের মাঝে সবসময় থাকবে। শুনছিলাম শফিকুল ইসলাম মিল্টন কথা বলেছেন, এখন তিনি এসেছেন যিনি ঢাকা 15 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ মার্কায়। তিনি বলেছেন দীর্ঘ পথ চলায় তার খালেদা জিয়ার সঙ্গে তার যে স্মৃতিচারণ, তিনি বলেছেন যে তাদের খালেদা জিয়া যে স্বপ্ন দেখতেন, যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এবং তারা বলছেন যে খালেদা জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন, যেটা তিনি দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন দীর্ঘদিন ধরে, তার এই লড়াই সংগ্রামের কথা তিনি বলছেন। এবং নেতাকর্মীরা এখানে অনেকটা শোকাবহ। আপনি জানেন আজকে দলের স্থায়ী কমিটির বৈঠক ছিল, প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামীকাল দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউ, সংসদ দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাইতুল মোকাররমের খতিব এই জানাজা পড়াবেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই পুরো প্রক্রিয়াটি সঞ্চালনা করবেন। তিনি বলেছেন যে আসলে তাদের রাজনীতিতে অনেক বড় অপূরণীয় ক্ষতি হয়ে গেল নেতা তার খালেদা জিয়ার এই প্রয়াণ। তারা এই শক্তিকে শোকে পরিণত করে তারা এগিয়ে যেতে চান। তারা বলছেন তারা বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের, যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চান তারা। এবং আপনি জানেন দীর্ঘ পথ চলায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন নানা শ্রেণীর পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল নেতারা, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং জোট সঙ্গীরা সম্পৃক্ত হয়েছিলেন, তারাও আজকে এসেছিলেন এখানে, হাসপাতালে গিয়েছেন তাকে দেখতে এবং তার নানা বিষয় স্মৃতিচারণ করেছেন। তারা বলেছেন যে তার ক্ষতিটা তাদের শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, বিভিন্ন সময়ে জোট সঙ্গী যারা ছিল তাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এবং বিশেষ করে বাংলাদেশ যখন এই রাজনৈতিকভাবে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, এই ক্রান্তিকাল থেকে মুক্তি পাওয়ার জন্য তার থাকাটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, গুরুত্ব বহন করত। তো বিশেষ করে খালেদা জিয়ার যেই 2001 থেকে 2006 পর্যন্ত যিনি দীর্ঘ সময় ধরে রাজনীতিতে ছিলেন, রাজনৈতিক যোগ সঙ্গে ছিলেন, আন্দালি পার্থ কিছুক্ষণ আগে এসেছিলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি স্মৃতিচারণ করেছেন সংসদে, তার সঙ্গে কথা বলা, তার আর্গুমেন্ট সব কিছু নিয়ে তিনি কথা বলেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মামলাগুলো যিনি পরিচালনা করেছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, মাহমুদ্দিন খোকন, তিনি কথা বলেছেন যে যখন তিনি কারাগারে ছিলেন, তিনি যখন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তিনি কতটা আপোষহীন ছিলেন, কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি। রাজনৈতিকভাবে এবং মানসিকভাবে তিনি কতটা অবিচল ছিলেন। আপনি জানেন বিশেষ করে খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে সবচেয়ে ব্যাক পেতে হয়েছে গত স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে এবং ফ্যাসিবাদী আমলে। সে সময় তিনি 2008 সালে 2টি মামলায়, 2018 সালে 2টি মামলায় কারাবরণ করেন। কারাবরণ সময় তিনি নানা রোগে আক্রান্ত হন, নানা রোগে আক্রান্ত হন এবং সেই এর পরিক্রমায় তিনি নানাভাবে বিভিন্ন রাজধানী এভারকেয়ারে হাসপাতাল ভর্তি হন এবং এরপর থেকে তিনি
নানা জটিলতা রোগে আক্রান্ত হয়ে এবং হাসপাতালের চিকিৎসা এবং বাসার মধ্যে ছিলেন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে তিনি লন্ডনে চিকিৎসার জন্য যান। 117 দিন চিকিৎসা শেষে দেশে আসেন। এরপরে তিনি ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিভিন্ন সময়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন তার এই চলে যাওয়াটা রাজনীতিতে যেমনটা শূন্যতা তৈরি করবে, তেমন শূন্যতা তৈরি করে বাংলাদেশের সকল মানুষের মনে। তারা বলছেন যে গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন খালেদা জিয়া, সেই লড়াই সংগ্রামকে তারা পাথর হিসেবে নেবেন এবং তাদের যে শূন্যতা এবং কষ্ট, সেটি কষ্টকে শক্তিতে রূপান্তর করে আগামী রাজনীতি পরিচালনা করবেন। জি, শাহনাজ বাবলু, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। রাশিদ, যেমনটি দেখছিলাম যে গুলশান কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা আসছেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা তাদের স্মৃতিচারণ করছেন এবং দুঃখ প্রকাশ করছেন।